যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা নাকি শেখ হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি, তাই হোয়াইট হাউস বলছে তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বাধা দেয়া হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। ইউনূস সরকারের ভিত্তিটাই ইললিগাল, নির্বাচন করাতে পারবে না ইউনূস সরকার। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মনে করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি সহ সংস্কার কমিশনের কাছে জন আকাঙ্ক্ষা ভিত্তিক সুপারিশমালা প্রণয়নের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন কথা বলেন। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজনীতি করতে কোনো বাধা নেই, আওয়ামী লীগের দলটি নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করার রিট খারিজ করেছেন হাইকোর্ট। এই মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে দলটিকে রাজনৈতিক মূলধারায় ফেরার সুযোগ দেয় বাংলাদেশ সরকার। ইউনূসকে পদত্যাগ করতে হবে, একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে। যদি আমি এখনো প্রধানমন্ত্রী, তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায়, হ্যাঁ নির্বাচন দিতে হবে। একটা ব্রেকিং নিউজ, প্রিয় দর্শক, আওয়ামী লীগের জন্য অত্যন্ত খুশির একটি সংবাদ। এবার আওয়ামী লীগ ছাড়া কোনোভাবেই নির্বাচন সঠিক হবে না, নির্বাচন করতে দেওয়া হবে না বাংলাদেশে। ঠিক এমন কথাবার্তা দিয়েছে ভারতের সরকার নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, তিনি কি বলেছেন আজকের এই ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। এই দিক দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কপাল পুড়তে যাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ডক্টর মোহাম্মদ ইউনূসের অপশাসনের বিরুদ্ধে দিয়েছেন কড়া হুঁশিয়ারি বার্তা। প্রিয় দর্শক, তিনি কি জানিয়েছেন আজকের এই ভিডিওতে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে নাটায় দেখতে থাকুন আমাদের আজকের গুরুত্বপূর্ণ সকল তথ্যগুলো। মানে শেখ হাসিনা পদত্যাগ করেন নাই, কোন প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী, তিনি তার চেয়ার পুনরুদ্ধার করবেন, আর করলে ওয়াকার সহ সকল কুকারি ঝুলে যাবে। এখন ওয়াকারকে আপনি মনে করেন সে কি আত্মহত্যা করতে চায়? এক কথায় এই 5ই আগস্ট যে ঘটনাটি ঘটেছে, শেখ হাসিনার পতন, এটি একটি খুব ঠান্ডা মাথার সেনাকু। আরেকটি প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে সেনা প্রধানের ভিতর কি কোনো ভীতি কাজ করছে? কারণ এই হুঙ্কার গুলো কম নয়, কিন্তু নাম ধরে তাকে কিন্তু থ্রেট করা হয়েছে এবং সেনা ক্যান্টনমেন্ট রক্ষা করার জন্য তিনি কি এখন এই ধরনের কথা বলেছেন? যদি তিনিও পাল্টা কোনো কথা বলেন, নিশ্চয়ই ক্যান্টনমেন্ট ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কি মনে হয় আপনার? এবার তো সেনাপ্রধান, আমাদের মহামান্য সেনাপ্রধান সাহেব যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্যটি কেন রেখেছেন? এক কথায় এই 5ই আগস্ট যে ঘটনাটি ঘটেছে, শেখ হাসিনার পতন, এটি একটি খুব ঠান্ডা মাথার সেনাকু, এবং সেনাকুটি যে ঘটেছে তার মবস্টার হচ্ছেন এই ওয়াকার এবং তার স্টেক হোল্ডার, এই সেনাকুর স্টেক হোল্ডার যারা রয়েছে, যাদেরকে আপনারা মহান বিপ্লবী, ছাত্র বিপ্লবীদের চেনেন, যে সকল নাম কি এদের নাম, হাসনা, সার্জিস, ডারবি, ওর নাম ডারবি না, যে বলেছিল কি না নাম, যাই হোক, তো তারা বলছে যে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, সেনাবাহিনী এই সেনাবাহিনী সেই। ওরাই কেন বলছে? ছাগল লাফায় খুঁটির জোরে। খুঁটির জোরটা কোথায়? একসাথে বসে আকামটা করেছো। ওরা এই কথা বলছে কারণ ওরা জানে তুমি ওয়াকার কিছু করে দিলেই কিন্তু আমরা মুখ খুলে দেব, আসল ঘটনা ফাঁস করে দেব। তো ওয়াকারের সেই হ্যাডাম নাই যে ওদেরকে বলবে বা ধরবে। ছাড়া বাংলাদেশে ইলেকশন করতে চান, আপনার কিন্তু ফলাফলটা পূর্ব থেকে নির্ধারণ করে দিতে হবে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। তো আওয়ামী লীগ ছাড়া যদি ইলেকশন হয়, তাহলে বিএনপির একপাক্ষিক নিরঙ্কুশ বিজয় ছাড়া কিন্তু এটি একমাত্র ফলাফল। তো সেক্ষেত্রে যদি এনসিপি কে সরকার বিজয়ী করে দেখাতে চায়, জামায়াতকে সরকার যদি বিজয়ী দেখাতে চায়, তাহলে তাদের বিজয়ী করার দায়িত্ব কিন্তু বিএনপি কে নিতে হবে। বিএনপি কে আগে থেকেই বলে দিতে হবে যে এনসিপি এই আসনটিতে জিতবে, এনসিপি এই আসনটিতে জিতবে। পূর্ব নির্ধারিত ফলাফল ছাড়া কোন ধরনের ইলেকশন এই দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের পক্ষে করা সম্ভব নয়, হবে না। নির্বাচন আমি মনে করি না যে এই আওয়ামী লীগের পার্টিসিপেশন ছাড়া একটা নির্বাচন যদি হয় সেটা গ্রহণযোগ্য হবে কিনা এই প্রশ্নে আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে না। তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে করছে, কিন্তু জনগণ হিসাবে আমরা বলবো যে এটা তো একটা অধ্যায়, এই অধ্যায়কে তো অস্বীকারও আমরা করতে পারবো না। তাহলে এই অধ্যায়ের সমাধান কিভাবে হবে সেটা রাজনৈতিক দলগুলো ঠিক করা উচিত। যদি ভালো হতো যদি আওয়ামী লীগেরও এখানে ভূমিকা থাকার সুযোগ থাকতো, তাই না? কারণ আমাদের সামনে আগাতে হবে সব রাজনৈতিক দলকে নিয়ে। এখানে একটা রাজনৈতিক দলকে মাইনাস করে আর বাকিরা যে এগিয়ে যাবে আমি জানি না, সেটা অন্যরা বিশ্বাস করতে পারে। আমি বিশ্বাস করি না যে এইভাবে দলকে বা এইভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়। নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। নির্বাচন আমি মনে করি না যে এই আওয়ামী লীগের
পার্টিসিপেশন ছাড়া একটা নির্বাচন যদি হয় সেটা গ্রহণযোগ্য হবে কিনা এই প্রশ্নে আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা অংশগ্রহণপূর্ণ হবে কিনা, সেই ক্ষেত্রে বলতে পারেন যে অবশ্যই অংশগ্রহণপূর্ণ হবে, কারণ অনেকে তো ভোট দিতে যাবে, কারণ অনেকে নতুন ভোটার আছে তারা ভোট দেয় নাই। এখন ভোট কত পার্সেন্ট লোক ভোট দিতে পারবে, সরকারের কত পার্সেন্ট বা নির্বাচন কমিশন কত লোককে উৎসাহিত করতে পারবে সেটার উপর নির্ভর করছে। কিন্তু আপনি যদি বলেন যে রাষ্ট্রের মধ্যে যে একটা ইনক্লুসিভ ইলেকশন, যেটার গ্রহণযোগ্যতা দেশের মধ্যে থাকা, আন্তর্জাতিক অঙ্গনে থাকা, সেই ক্ষেত্রে আমি মনে করি না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনটা হবে সেটা ওইভাবে গ্রহণযোগ্যতা হবে এবং গ্রহণযোগ্যতা পাবে। সেটাও অতীতের নির্বাচনগুলোর মতোই একটা হবে, ম্যান্ডেটের সমস্যায় ভুগবে এবং সেটা নিয়েও আপনারা দেখবেন যে সামনে আবার আন্দোলন হবে, সেটা নিয়েও প্রশ্ন উঠবে। আমি সবসময় তরুণদেরকে স্বাগত জানাই, সেটা এনসিপি হোক আর যে হোক, যে প্রত্যেক দলের তরুণ নেতাদেরকে আমি স্বাগত জানাই। এনসিপির কাছে আমাদের একটা আশা ছিল, তারা আওয়ামী লীগ বিএনপির এই যে একদলীয় ধারা, যে বাধা রাজনীতি, সেটার বাইরে এসে তারা কিছু করবে, কিন্তু এখনো পর্যন্ত তারা সেটা কিছু দেখাতে পারেনি। বরং তারা সেই পুরনো কায়দাতে আছে, তারা সেই চাঁদাবাজিতে আছে, তাদের অপরিপক্কতা বিশাল এবং তাদের সাংগঠনিক ভিত্তি এখনো তৈরি হয়নি। তো তাদের অভিজ্ঞতা দরকার আছে। আমার মনে হয় সামনের দিনে হয়তো তারা যদি নেতৃত্ব যদি সৎ থাকে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে, কিন্তু এই সামনের নির্বাচনে তারা কিছু করতে পারবে এই মুহূর্ত পর্যন্ত বলা যায় না। যে উদ্দেশ্য নিয়ে আপনি শেখ হাসিনাকে সরালেন, সেই উদ্দেশ্য যদি আপনি বাস্তবায়ন না করতে পারেন, শেখ হাসিনার সরিয়ে আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি একটি গণতান্ত্রিক সমাজ, যেখানে গুম খুন থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে হত্যা হানাহানি থাকবে না। কিন্তু আজকের ব্যারোমিটারে আমরা দেখছি যে তার থেকে খারাপ হয়েছে। তো তাহলে জুলাই চেতনা তো সেটাই। জুলাই চেতনাটা কি? জুলাই চেতনা কি আকাশে ঘুরতেছে যে আমি ধরবো চেতনা? চেতনা তো দেখবো যে আমরা যারা যে রাজনৈতিক দলগুলো আছে তারা সেটাকে কতটা ধারণ করে। আমরা সেটা ধারণ করছে, তাদের চেহারা দেখলে তো বুঝবো, নাহিদের চেহারা দেখলে বুঝবো যে তারা এনসিপির ভবিষ্যৎ কি, সার্জিসের চেহারা দেখলে বুঝবো, আমরা তারেক রহমানের চেহারা দেখলে বুঝবো যে বিএনপি কোথায় যাবে, কিংবা জামাতের নেতাদেরকে দেখবো যে জামাত কি করবে। এই আদর্শগুলো, চেতনাগুলো, এগুলো তো কারো কিতাবে লেখা থাকলে হবে না। এগুলো সেই দল, যে দলগুলোর সাথে জড়িত, তারা সেটাকে বাস্তবায়ন করতে হবে। আমাদের একজন আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় আছেন, তিনি নিজেকে লোকাল মাঠের প্লেয়ার বলেন না, বলেন তিনি ইন্টারন্যাশনাল প্লেয়ার। সেই ইন্টারন্যাশনাল মাঠের খেলোয়াড় ডক্টর ইউনূসের এই ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে কি অবস্থা সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। তিনি যখন অবৈধভাবে ক্ষমতা নিলেন তখন তার বিরোধীরা, শত্রুরাও মনে করেছিলেন যা হোক অন্তত তিনি দায়িত্ব নিয়েছেন সেহেতু দেশের অনেক উন্নতি হবে, দেশের অর্থনৈতিক কোনো অভাব থাকবে না, দেশের যে রিজার্ভ সংকট বলে আমরা শুনতাম সেই রিজার্ভ সংকট আর থাকবে না, ডলারের পর ডলার রিজার্ভ উপচে পড়বে, বিনিয়োগ চলে আসবে, কারণ সারা পৃথিবী তার বন্ধু, সারা পৃথিবীতে তিনি সেলিব্রিটি, গ্লোবাল সেলিব্রিটি। তো এরকম একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার ডক্টর ইউনূস 1 বছরের মাথায় যে এরকম অবস্থা, এরকম বেকায়দায় পড়বে, এটা বোধহয় তার শত্রুও চিন্তা করতে। তুরস্ক একদম সম্প্রতি জানিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, এই 2-1 দিনের ঘটনা, যে কোনো নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশে তারা কোনো চুক্তি করবে না। বিনা মেঘে ডক্টর ইউনূস ইন্টারন্যাশনাল প্লেয়ার, তার মাথায় এমন একটা বজ্রপাত ঘটেছে যে এখন তিনি না পারছেন সইতে, না পারছেন কিছু কইতে। এখন তার একটাই গান, সেই 5 বছর ইউনূসকে দেখতে চাই, এই গান আর ফেসবুকে শোনা যায় না, এই ক্যাম্পেইন আর দেখা যায় না। এখন ইউনূস বলছে 22 ফেব্রুয়ারির মধ্যে আমার একটু যাইতে দাও, আমি যদি একবার যাইতে পারি আমি আর ফিরে তাকাবো না। এই হলো আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ারের কূটনীতির সাম্প্রতিক বিপর্যয়। প্রিয় দর্শক, যারা এত পর্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আসলে কি যে বলবো, দেশে বর্তমান যে একটা অবস্থা, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলে দেশে অনেক উন্নয়ন হয়েছে, অনেক কিছুই হয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘ 1 বছরে মানুষ তার উপর অতিষ্ঠ হয়ে পড়েছে। এই দিক দিয়ে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু সেটা কোনোভাবে সফল করতে দেওয়া হবে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যতই চেষ্টা করুক, আন্তর্জাতিক চাপে সে নির্বাচন করতে পারবে না। কারণ আওয়ামী লীগ হলো বাংলাদেশের সর্ববৃহৎ সবচেয়ে বড় রাজনৈতিক দল। তাদেরকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন করতে চায়, সেটা বাংলার জনগণও মেনে নিবে না, কোনোভাবেই তারা মেনে নিবে না। কারণ আওয়ামী লীগের অংশগ্রহণ লাগবেই, আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সঠিক হবে না। এটা আমার বক্তব্য নয়, এটা হলো আন্তর্জাতিক মিডিয়ার বক্তব্য। যারা
ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তারা এই কথাটি বলছে। এদিক দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনানোর জন্য আপনারা জানেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা গত 2 সপ্তাহ আগে একবার শুনছি তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন। তিনি সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বাংলাদেশ নিয়ে তাদের নতুন কর্মসূচি বা কি আসছে পদক্ষেপ সেটা নিয়ে বৈঠক করেছেন। বৈঠক করে আপনার দেখা যাচ্ছে দিন শেষে আওয়ামী লীগ এমনভাবে অবস্থান বা শক্তিশালী অবস্থান নিয়ে তারা দেশে ফিরবে, তখন এই আওয়ামী লীগের এই যে নেতাকর্মীরা সব জায়গা থেকে মাথা ছাড়াতে উঠবে, যার পরিণামে ডক্টর ইউনূস দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে এবং তার যে সংগপঙ্গা আছে এনসিপি তারাও হয়তোবা দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। কিন্তু বিজ্ঞ বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগ তো দেশ ছেড়ে ভারতে পালিয়েছে, কিন্তু এদের অবস্থা এমন হবে এরা কোনো জায়গায় পালাতে পারবে না। যাই হোক, আসলে কি ঘটে এটাতে এখন আমরা বলতে পারি না। আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সকল আপডেট নিউজগুলো দেখবেন। আপনারা সত্যি আওয়ামী লীগকে ভালোবাসেন বিধে আমাদের ভিডিওগুলো দেখেন, আরও দেখবেন। আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।